সংসদের ভেতরে প্ল্যাকার্ড দেখিয়ে প্রতিবাদ অসংসদীয়। রাষ্ট্রপতি কেন্দ্রিক জটিলতার রাজনৈতিক সিদ্ধান্তে সমাধান সম্ভব, মত বিশ্লেষকদের। বিরোধী দলের ওয়াকআউট স্বাভাবিক, ভবিষ্যতে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান স্পিকারের। জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক চ্যালেঞ্জের। এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কের অস্ত্রোপচার, আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুরে। হাসপাতালে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ও শিলাবৃষ্টি। ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রের মৃত্যু, নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল 2 জনের। জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের 2টি বড় ইউনিট বন্ধ, কমে গেছে প্রায় 550 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ। এবং সরবরাহ কমায় চাহিদা মতো তেল মিলছে না পাম্পে, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা। রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, আশ্বাস মন্ত্রীর। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনকে আনুষ্ঠানিকতা হিসেবেই দেখছেন কোনো বিশ্লেষক। তারা বলছেন, রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধীদের ওয়াকআউটে ছন্দপতন ঘটেছে। ওয়াকআউট সংসদীয় আচরণ হলেও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ অসংসদীয় আচরণ। রাষ্ট্রপতি কেন্দ্রিক জটিলতার রাজনৈতিক সিদ্ধান্তে সমাধানের সুযোগ আছে বলেও মনে করেন বিশ্লেষকরা। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন সংসদের যাত্রা শুরুর সঙ্গে নতুন আশা আকাঙ্ক্ষা জেগেছে মানুষের। তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রাণবন্ত সংসদে শুধু উত্তপ্ত বাক্য বিনিময় নয়, বরং আইনের শাসন নিশ্চিত হবে, প্রত্যাশা সাধারণ মানুষের। যারা ক্ষমতায় গেছে নির্বাচিত হইয়া, এরা তো দেশের লেগে কাজ করব, জনগণের লেগে তো কাজ করব, এটা তো জনগণের চাওয়া। বাংলাদেশের আইনের শাসন নিশ্চয়তার জন্য অবশ্যই পার্লামেন্টকে একটা গঠনশীল আলোচনা যেটা আছে সেটা পার্লামেন্টের মাধ্যমেই হইতে হবে। সব জিনিসের দামটা একটু কমাক, আমরা খায়া পড়ে যাইতে পারি। বর্তমান সরকারকে মাথায় রাখতে হবে যে দুর্নীতি রাখে যাতে একবারে জিরোতে নিয়ে আসা যায়। অন্যদিকে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনকে আনুষ্ঠানিকতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অতীতের পার্লামেন্টগুলোর সাথে যদি তুলনা করেন, কোনো চমক কিছু নাই, অ্যাজ ইউজুয়াল যা হওয়ার কথা। প্রথম অধিবেশনে যে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন, এটাও আনুষ্ঠানিকতা। তারপরে ধরেন সংসদে অধ্যাদেশগুলো উত্থাপন, এটাও আগেও হয়েছে, এরকম হয়েছে, এবারও তাই হলো আর কি। তবে সংসদের ভেতরে প্লেকার্ড দেখিয়ে প্রতিবাদ সঠিক নয় মনে করেন এই বিশ্লেষক। ওয়াকআউট করেছেন, আমি এটাকে অসংসদীয় ভাষা মনে করি না, প্রতিবাদী ভাষা হিসেবে। যেটাকে আমি অসংসদীয় মনে করি সেটা হলো দ্য ভেরি ল্যাঙ্গুয়েজ যেটা ওই প্ল্যাকার্ডে ব্যবহার করা হয়েছে। প্ল্যাকার্ড আনাটাও আমি মনে করি এটা একটা অসংসদীয়। আমাদের যে সংসদীয় কালচারে এটা নাই, প্ল্যাকার্ড নিয়ে ভিতরে অধিবেশনে যাওয়াটা আর কি। এটা আমরা দেখিনি, যেহেতু আগে দেখিনি, এটা এবার হওয়া ঠিক হয় নাই। আরেকটা হলো যে প্ল্যাকার্ডে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে, গাদ্দার, এই ধরনের ল্যাঙ্গুয়েজ পার্লামেন্টের ভিতরে না নিয়ে আসাটাই উত্তম। রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কের সুরাহা রাজনৈতিকভাবে করা যেত বলেও মত তার। রাষ্ট্রপতি হলো রাষ্ট্রের নমিনাল এক্সিকিউটিভ হলেও আমরা মনে করি যে রাষ্ট্রপতি হলো জাতীয় ঐক্যের একটা জায়গা। কিন্তু রাষ্ট্রপতির এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে ওই জায়গাটা নষ্ট হয়ে যায়, কলুষিত হয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয় নাই। সংস্কার ইস্যুসহ বেশ কিছু চ্যালেঞ্জ সংসদের সামনে আছে উল্লেখ করে প্রাণবন্ত সংসদ তৈরিতে প্রধানমন্ত্রীকেই ভূমিকা নিতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। আমরা এমন সংসদ দরকার যেটা দিয়ে একটা হলে বাংলাদেশ সমাজ এবং রাজনীতির যে গুণগত পরিবর্তন সম্ভব, সেটাই হলো ট্রান্সফরমেটিভ পার্লামেন্ট। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নীতিগত বিষয়ে গঠনমূলক তর্ক বিতর্কে ভরা প্রাণবন্ত সংসদই প্রত্যাশা বিদেশি কূটনীতিকদের। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষে তারা এই প্রত্যাশার কথা জানান। বলেন, বহুপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখবে নতুন সংসদ। তবে সংসদ ভবনে দোভাষী হেডফোন বা ইয়ারবাড না থাকায় ভোগান্তিতে পড়েন বিদেশি মিশনের শীর্ষ ব্যক্তিরা। বাংলা বুঝতে না পারায় অধিবেশন শেষের আগেই বেরিয়ে যান অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের কূটনীতিকরা।
২৪ পরবর্তী জনগণের আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পথ চলা। মহামান্য রাষ্ট্রপতি, প্রথম অধিবেশনেই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি নির্বাচিত সদস্যদের মত দ্বিমতে প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। জনগণের রক্ত ঋণে প্রতিষ্ঠিত এই মহান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা ২৪-এর রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। সবশেষ রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদের ভেতরেই স্লোগান দেয় বিরোধী দল। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রথম দিনেই ওয়াকআউট করে ইঙ্গিত দেয় জমজমাট হবে ত্রয়োদশ সংসদ অধিবেশন। ইতিহাসের সাক্ষী হতে এদিন সংসদে আসেন বিদেশি কূটনীতিক এবং মিশন প্রধানরা। নতুন সংসদ গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন তারা। Russia stands with your democratically elected parliament. বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাশিয়া পাশে দাঁড়াতে চায়। আমরা বিশ্বাস করি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী হবে। আমরা বাংলাদেশের জনগণের সাফল্য কামনা করি। Wish every success to the friendly people of Bangladesh. We first of all congratulate Bangladesh. প্রথমেই আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে চাই। নতুন সংসদের প্রথম অধিবেশনে সবার উপস্থিতি এটা খুবই ইতিবাচক। And we have already a lot of good dialogue. রোহিঙ্গা সংকট সমাধানে সংসদের কার্যকর ভূমিকা থাকবে এমন প্রত্যাশাও জানান তারা। Dialogue and contact with the new. আমাদের সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত বিষয় হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধান। আমরা চাই দ্রুত নিরাপদভাবে রোহিঙ্গারা তাদের নিজ বাসভূমিতে ফিরে যাবে এবং এই বিষয়ে নতুন সংসদ কার্যকর ভূমিকা রাখবে। তবে দুঃখজনক হলেও সত্য, ১৩তম সংসদের সাক্ষী হতে এসে বিড়ম্বনায় পড়েন অধিকাংশ কূটনীতিক। দোভাষী হেডফোন বা ইয়ারবাড না থাকায় সংসদ সদস্যদের বাংলায় করা আলোচনা সমালোচনা বুঝতে অসুবিধা হয় অনেকেরই। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা। প্রথম অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউটকে স্বাভাবিক বললেও ভবিষ্যতে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেন নবনিযুক্ত স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার। পরে স্পিকার আরও বলেন, সংসদে তারা রেফারির ভূমিকায় থাকবেন এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণে কাজ করবে ত্রয়োদশ সংসদ। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। শুক্রবার বেলা 11:30টার দিকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন ত্রয়োদশ সংসদের নবনিযুক্ত স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পাশাপাশি মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। পরে গণমাধ্যমে কথা বলেন স্পিকার। সংসদে নিরপেক্ষ থাকার আশ্বাসও দেন তিনি। সরকার এবং বিরোধী দল যাতে সম্মিলিতভাবে স্মুথলি জাতীয় সংসদের কার্যক্রম বাস্তবায়িত করতে পারে সে ব্যাপারে আমরা নিরপেক্ষভাবে আম্পায়ারের ভূমিকা পালন করব। এদিকে প্রথম অধিবেশনে বিরোধীদের প্লেকার্ড হাতে প্রতিবাদ জানানোটা যেন ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা তৈরি না করে সেদিকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। আগামী দিনগুলোতে গণতন্ত্র যাতে আর ব্যাহত না হয়, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে, সেজন্য আমরা সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ থাকব এবং বাংলাদেশকে উন্নয়নের অবিশ্ব লক্ষ্যে নিয়ে যাব। জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মন্তব্য করেন স্পিকার। চ্যালেঞ্জ দেখছে যে অহেতুক জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক করা হয়েছে, যেটির কোনো প্রয়োজন ছিল না। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। মির্জা আব্বাসের অপারেশন সফল হয়েছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত। মস্তিষ্কে ইনফেকশন জনিত কারণে রক্ত সরবরাহ বন্ধ হয়ে স্ট্রোক করেছিলেন তিনি। এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানান চিকিৎসকরা জানান আগামীকাল সিটি স্ক্যান করার পর তার পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হবে। এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে শুক্রবার দুপুরে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ দলের জ্যেষ্ঠ নেতারাও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজ খবর নেন। ওনার হলো ইনফেকশন, দুই রকম
স্ট্রোক হয়, একটা হলো রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায়, আর একটা রক্তক্ষরণ, ওনার রক্ত সাপ্লাই বন্ধ হয়ে একটা স্ট্রোক করছে। হ্যাঁ, সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান ছিল, বাট ওনার কন্ডিশন যদি ডিটারেট করতেছিল, সেজন্য ওই জন্য ক্যান্সেল করে আমরা একটা অপারেশন করছি, সাকসেসফুলি ডান, পেশেন্ট এখন ভালো আছে। যেহেতু বয়স হয়েছে বাবার এবং কাজের চাপটাও একটু বেশি ছিল, সাথে সাথে রোজা রেখে একটু স্ট্রেসের মধ্যে পড়ে গেছিল আর কি। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি বাবা অনেকটা ভালো আছেন এখন, আপনাদের দোয়ায়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মৌসুমের প্রথম কালবৈশাখী ও শিলাবৃষ্টি হয়েছে। এতে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় বজ্রপাতে সুদিন সরকার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরের উপজেলার চাকুয়া গ্রামের নলসিটি হাওরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার গরু নিয়ে নলসিটি হাওরে ঘাস খাওয়াতে যায় সুদিন সরকার। এ সময় আকস্মিক বজ্রপাতে মারা যান তিনি। অন্যদিকে জেলার দুর্গাপুরে বজ্রপাতে আকাশ মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পেশায় রাজমিস্ত্রি আকাশ মিয়া সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তাকে ধান ক্ষেতের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া বিকেলে কালবৈশাখী ঝড়ে ঠাকুরগাঁওয়ে এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন 5 প্রবাসী বাংলাদেশি, দগ্ধ হয়েছেন আরও 2 জন। মালদ্বীপের বাংলাদেশি দূতাবাস একটি বিবৃতি বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ভোররাতে মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তাজউদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, শফিকুল ইসলাম ও নূর নবী সরকার। এছাড়াও দেশটির রাজধানী মালের আইজিএম হাসপাতালে জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন নামের দগ্ধ 2 জনের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলাদেশ হাইকমিশন থেকে ঘটনাটি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি মরদেহগুলো দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানায় বাংলাদেশ হাইকমিশন। জাতীয় গ্রিড লাইনের ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির 2টি বড় ইউনিট বন্ধ হয়ে গেছে। বিকেলে 2:45টার দিকে বিকট শব্দের পর 400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নর্থ ও ইস্ট ইউনিট বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে প্রায় 550 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়। বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ইউনিট 2টি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 1,500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমে দাঁড়িয়েছে 225 মেগাওয়াটে। এর আগে গ্যাস সংকটের কারণে 400 মেগাওয়াট সাউথ ইউনিট ও 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি গ্যাস ইঞ্জিন ইউনিট বন্ধ রয়েছে। সরবরাহ কমে যাওয়ায় চাহিদা মতো তেল দিতে পারছেন না পেট্রোল পাম্পগুলো। রাজধানীর অনেক ফিলিং স্টেশনে এখনও যানবাহনের দীর্ঘ সারি। এতে ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে গণপরিবহনে। যদিও তেলের দাম আর বাড়বে না আশ্বস্ত করে সড়ক ও রেলমন্ত্রী জানালেন, রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন। সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট নেই দাবি করা হলেও শুক্রবার রাজধানীর ফিলিং স্টেশনে দেখা গেছে গাড়ির লম্বা সারি। তেল না থাকার অজুহাতে বন্ধ অনেক পাম্প। এতে ভোগান্তিতে গাড়ির চালক ও মালিকরা। দীর্ঘক্ষণ সিরিয়ালে দাঁড়ায় থেকে তেল নিতেছি, 200 টাকা 300 টাকার তেল দেয়। আমাদের দরকার হলো অকটেন, মানে এখানে পেট্রোল দিচ্ছে, তারপর গাড়ি তো চলবে। ওনারা বলে তো তেলের সরবরাহ নাই, সরবরাহ থাকলে দেওয়া যাবে। এটা খুবই সংকট চলতেছে, একটু সমাধান হলে ভালো হয় আর কি। পাম্পগুলোতে ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহ কম, তাই চাহিদা মতো দিতে পারছে না দাবি পাম্প কর্তৃপক্ষের। তবে অবৈধভাবে মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চান তারা। সরবরাহ দিচ্ছে সরকার, দিচ্ছে না, ডিপো থেকে দিচ্ছে না, আমাদের কোটা করে দিচ্ছে। যেমন আজকে আমরা 5,000 ডিজেল পেয়েছি, 5,000 পেট্রোল পেয়েছি। আজকে আমাদেরকে অকটেন দেয় না, আজকে আমাদের দিচ্ছে ডিজেল আর পেট্রোল। কালকে যদি অকটেন আসে, কালকে আমরা অকটেন দিব। সরকার যদি আমাদেরকে একটু সহযোগিতা করে, এই যে আমি সেনা মোতায়েন চাইছি, বেশি না, ঢাকা শহরে 15টা বা 30 জন সেনা দিয়ে দেন। আর একটা হলো এই যে মোটর বাইকের যে রাইড শেয়ার আর ওইটা, এই দুইটারে এক করে দেন, কোনো ঝামেলা থাকবে না ভাই, গ্যারান্টি। এদিকে তেলের দাম আর বাড়বে না আশ্বস্ত করলেন সড়ক ও রেলমন্ত্রী। তেলে কোনো সমস্যা হবে না, তেলের দাম বাড়বে না। বিশেষ করে পাবলিক পরিবহন যারা যেগুলি আছে, 15 তারিখ থেকে তারা প্রয়োজন মতো তেল অবাধে পাবে, যতটুকু প্রয়োজন সেটা ইনশিওর করা হয়েছে। তিনি জানান, 15 মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ মানে প্রিয়জনের কাছে ফেরা। সেই আনন্দ ঘিরেই রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখ মানুষ। এবার ঈদ যাত্রা শুরু স্বস্তির বলেই জানাচ্ছেন যাত্রীরা। সরকার বলছে, সড়ক ও রেলপথে যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। ঈদের আর বাকি কয়েকদিন। ব্যস্ত নগর জীবনের ক্লান্তি পেছনে ফেলে এখন ঘরে ফেরার পালা। ভোরের আলো ফোটার আগেই তাই কমলাপুর রেল স্টেশনে জড়ো হতে থাকেন ঘরমুখ মানুষ। বাবা মা, পরিবার আর গ্রামের বাড়ির টান সব মিলিয়ে অন্যরকম এক আনন্দ। ভোর থেকেই শুরু হয়েছে এবারের ঈদ যাত্রা। অনেক যাত্রী বলছেন, অন্যান্য সময়ের তুলনায় এবার যাত্রায় ভোগান্তি কম।
ঈদ মুবারক। দূরপাল্লার যানবাহন যেমন হচ্ছে যে পাওয়া খুব কঠিন হয়ে যাবে, এজন্য আমি আমার ফ্যামিলিকে সেফটি পারপাসে আগে পাঠিয়ে দিচ্ছি। প্ল্যাটফর্মে একটু পরে আসছে, আমরাও একটু পরে উঠছি, বাট আদার দ্যান সব ঠিক আছে। এটা পরিবার ছাড়া অসম্পূর্ণ, আমরা এই জন্য আর কি যাচ্ছি পরিবারের সাথে ঈদ উপভোগ করতে। তারা বাইরে থাকে, তারা একমাত্র বুঝে যে ঈদের ছুটিতে যারা বাড়িতে যাওয়ার আনন্দটা কি, আসলে এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো। অনলাইনে টিকিট করছি, প্রবলেম হয় নাই, আর এই পর্যন্ত কোনো ঝামেলা নাই। বছরে একবার দুইবার ঈদের মধ্যে যাই বাড়িতে, সবার সাথে দেখা হয়, একসাথে আড্ডা দিই। এটা আসলে বোঝানোর মতো না, ফিলটা অসম্ভব ভালো লাগে আর কি। ঈদ যাত্রার পরিস্থিতি দেখতে সকালে কমলাপুর রেল স্টেশনে পরিদর্শন আসেন সড়ক নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তাদের উঠে যেতে চান, আমরা নিবৃত্ত করার চেষ্টা করছি, উঠার সব ব্যবস্থা বন্ধ করছি। তারপরও হচ্ছে যদি এমন হয়ে যায় শেষ মুহূর্তে যে কন্ট্রোলের অনেক সময় বাইরে চলে যায়, সে যে কোনো মূল্যে বাসায় পৌঁছাতে চায়। আপনি যেটা বলছিলেন 1 কোটি, আমার জানা মতে 1,25,00,000 থেকে 1.5 কোটি মানুষ মাত্র 2 থেকে 3 দিনে ঢাকা শহর থেকে বাইরে যাবে। সড়ক ও রেল মন্ত্রীর দাবি, এখন পর্যন্ত মহাসড়কে বড় কোনো যানজট নেই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। ঈদকে সামনে রেখে সারাদিন চলাচল করবে 43 জোড়া আন্তনগর ট্রেন। শুক্রবার থেকে শুরু হয়েছে শতভাগ অনলাইনে ফিরতি টিকিট বিক্রি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনা ভারত থেকে যেন কোনো সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে, এ বিষয়ে দেশটি নিশ্চয়তা দিলে তাদের সাথে সম্পর্কে কোনো বাধা নেই, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বিকেলে সিলেট সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, 1.5 দশক ধরে ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের সাথে ছিল না, ছিল শেখ হাসিনার সাথে। এছাড়া তিনি আরও বলেন, রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড়ের বিষয়ে আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনা আছে, তাদের আশ্রয়ে, তো ওখানে যাতে ওখান থেকে সে কোনো কিছু এমন সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে যাতে আমাদের দেশের ভিতরে কোনো ডিস্টেবিলাইজেশন তৈরি করতে পারে। তো এইটা যদি রিস্ট্রেইন করে ভারত রাখে, তাহলে তাদের সাথে সম্পর্ক আমাদের কোনো বাধা নাই। পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, তবে আগামী 21শে এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় তা বাস্তবায়ন সম্ভব নয়, এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ 2026-এর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই ওঠে না, বরং ধাপে ধাপে শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হবে। এই এসএসসি পরীক্ষার পাবলিক পরীক্ষা এক্সামিনেশন অ্যাক্ট 1980 যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, সেই পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980-কে পরিবর্তন আনার চেষ্টা করছি। মুক্তিযুদ্ধ রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্কের সমাধানের আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান। বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই আশ্বাস দেন। বলেন, মুক্তিযুদ্ধ রাজাকারের তালিকা নিয়ে যে বিতর্ক রয়েছে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ সকলে মিলে নিরলস কাজ করে সমাধান করা হবে। এ সময় তার সাথে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। মুক্তিযুদ্ধের এই 55 বছরেও মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে বিতর্ক আছে, রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক আছে। এই বিতর্ক অবসানের জন্য সকলের সহযোগিতায় আমি নিরলসভাবে কাজ করবার চেষ্টা করব। বিয়ের আনন্দ মুহূর্তেই বিলীন বিষাদের সাগরে। বাগেরহাটের মোংলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে বরকনে সহ 14 জনের মৃত্যুতে শোকের ভারে সময় যেন থমকে গেছে। স্বজনদের কান্না, আহাজারিতে ভারী পরিবেশ। সবাই বলছেন, সড়কে এমন দুর্ঘটনা যেন আর না ঘটে। সড়ক দুর্ঘটনায় বিয়েবাড়ির আনন্দ উচ্ছ্বাস মুহূর্তেই রূপ নেয় বিষাদে। একই পরিবারের 9 জন সহ 14 জনের মৃত্যু শোকে কাতর মোংলার শেলাবুনিয়া গ্রাম। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী পরিবেশ। মূর্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা। আমার বোন পুতুল, আমি তার নিতে করে সব মানুষকে ছোট থেকে আমার না বলে তারা চলে গেছে, আমার জানাইনি যে আমি যাবো। এই মোংলার লোক বা আমার জন্ম হইতে এই বন্ধু, আমি কোনোদিন এত লাশ, এত অ্যাম্বুলেন্স, এত একাত্রে মানুষ মরা, এগুলো আমরা কখনোই দেখি নাই। সড়কে এমন মর্মান্তিক দুর্ঘটনা যেন আর না ঘটে, সেই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। মোট ওই গাড়িতে ছিল 14 জন,
আমার বিয়ে বাড়ির নতুন বউ সহ 4 জন আর এইখান থেকে আছে 10 জন। এখন যারা বেঁচে আছে ওই 3 ছেলে আর ওর মা। ওর মার অবস্থা খুবই খারাপ, কিছুক্ষণ পর পর ওঠে আর কান্না করে। শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে ছুটে এসেছেন স্থানীয়রা। এখন সবাই বলে যে নিয়তির খেলা, তাদের মৃত্যু আছে, এইভাবে হবে। খুবই একটা খারাপ দৃশ্য। আমি আমার মন থেকে খুব খারাপ লাগতেছে আমার কাছে। পরিবারটির পাশে থাকার আশ্বাস বন ও পরিবেশ প্রতিমন্ত্রীরও। আমরা মনে করি এটা একটা বিয়োগান্তর ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক এবং তার স্ত্রী এবং পরিবারে যারা বেঁচে আছে সবাইকে যেন আল্লাহর পথে হেফাজত করেন, সেই আমরা প্রত্যাশা রাখছি। আশা করি এটা সঠিক তদন্তের মধ্যে দিয়ে আমরা এটা একটা ফয়সালা করতে পারবো, যাতে আগামীতে এই প্রবণতা কমায় আনা যায়। জুমার নামাজের পর একই পরিবারের 9 জনের জানাজা হয় মোংলা উপজেলা পরিষদ মাঠে। পরে দাফন করা হয় মোংলা পৌর কবরস্থানে। এর আগে 4 জনকে কয়রায় এবং 1 জনকে দাফন করা হয় দাকপ উপজেলায়।